আবারও চলে আসলাম ডিভাইন আরবান গড চ্যাপ্টার 5 থেকে 8 পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। শেষ পর্বে দেখেছিলাম কে যেন এসে সবাইকে থামতে বলছিল, আর এখানে কিছু পুলিশের গ্রুপ চলে আসে ঝগড়া থামানোর জন্য। পুলিশ এসে চিৎকার করে বলে, এখনই থামো। একটা মেয়ে পুলিশ আর বাকি সব আর্মার পরা পুলিশ এসে বলে, ওদের দুজনের থেকে দূরে সরে যাও। পুলিশ সামনে দেখে হ্যারান হয়ে যায়। সামনে দেখে বলে, চিন ঝিংবুও, সে হাঁটু গেড়ে বসে আছে কেন? মাকুড়োকে দেখে বলে, ওই লোকটা কি করেছে? ঝেঙ্গুও মনের মধ্যে অনেক খুশি হয়ে যায়, বলে, আমরা রক্ষা পেয়েছি। ঝেঙ্গু মনের মধ্যে বলে, তাহলে সে যদি একজন প্রাচীন মার্শাল আর্টিস্ট হয়, কর্তৃপক্ষের সামনে তারা মূল্যহীন। পুলিশ বুড়ো লোকটাকে দেখে মনের মধ্যে বলে, ইনি কি চেন পরিবারের তথাকথিত প্রাচীন মার্শাল আর্টিস্ট নন? আর মাকুটোর দিকে তাকিয়ে ভাবে, ওই ছেলেটা কি এটা করেছে? মাকুটো ঝেঙ্গুয়োর মাথার চুল ধরে উঁচু করে বলে, পুলিশ, এই লোকটি একটি মহিলার নিপীড়ন করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে ধরলাম। পুলিশ মাকুটোর সামনে বন্দুক তাক করে বলে, তাকে যেতে দাও। অথবা আমি গুলি করব। মাকুটো বলে একজন মহিলা পুলিশ অফিসার। মাকুটো পুলিশকে বলে, এটা ব্যক্তিগত, তুমি এটা থেকে দূরে থাকবে। আর ঝেঙ্গুয়োর চিল আরও টাইট করে ধরে। চেনফ্যাং ভয় পেয়ে যায়। মেয়ে পুলিশ মনের মধ্যে বলে, এই লোকটার মাথা খারাপ। যদিও এটা একটা সাধারণ মারামারি, পুলিশকেই এটা সামলাতে হবে। পুলিশ রাগ হয়ে বলে, মাটিতে হাত রেখে নেমে পড়ো, শেষ সতর্কীকরণ। মাকুটো রাগ করে বলে, আচ্ছা, তুমি কি আরো ভালো জানো না? সানিয়ে মাকুটোর হাত ধরে বলে, দুঃখিত বন্ধুরা, সে এখন থামবে। সানিয়ে মাকুটোকে বলে, চলো এখানে থামি। মাকুটো হ্যারান হয়ে বলে, এই ধরনের লোকের জন্য? সানিয়ে বলে, যদি তুমি না চাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এখন আমার কথা শোনো। সানিয়ে মাকুটোকে নিচে বসায় আর বলে, দেখো, সে আত্মসমর্পণ করেছে, গুলি করো না। মাকুটো বলে, এখন কি ধরা পড়ার জন্য অপেক্ষা করো? সানিয়া বলে, সমস্যা নেই, এটা আমার উপর ছেড়ে দাও। আমরা স্টেশনে যাব বিবৃতি দিতে, আমরা ঠিক থাকব। তুমি নিজেকে রক্ষা করছিলে, ঠিক আছে? মাকুটো বলে, এটা কোনো ব্যাপার না, কেউ আমাকে চড়ে যাওয়া থেকে থামাতে পারবে না। এখানে পুলিশ এসে হোটেলের ক্যামেরা চেক করে। আরেকজন অফিসার এসে রিপোর্ট করে, ক্যাপ্টেন, আমরা হোটেল নজরদারির ভিডিও অন্তত 10 বার দেখেছি। কিছু কন্টেন্ট মুছে ফেলা হয়েছে। এখানে মাকুটা আরেকটা নাম দেখা যায়, ইয়েচেন। পুলিশ বলে, বাকি ফুটেজে দেখা যাচ্ছে যে ইয়েচেন আত্মরক্ষার জন্য কাজ করছিলেন। এটা শুনে মহিলা পুলিশ হ্যারান হয়ে বলে, কি এটা কি মুছে ফেলা হয়েছে? কোন অংশটি মুছে ফেলা হয়েছে? এখানে চেন ঝেঙ্গুয়া এখনও তার সাথে একজন বৃদ্ধ লোক আছে। আপনি চেনের মুখোমুখি, কিন্তু পরবর্তী ফ্রেমে ওল্ডম্যান ধসে পড়ে। কি ঘটেছে তার কোনো চিত্র নেই। মহিলা পুলিশ মনের মধ্যে বলে, আমরা যথেষ্ট দ্রুত সেখানে পৌঁছে গেলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে কেউ ফুটেজের কিছু অংশ মুছে ফেলার সুযোগ নিতে পেরেছে। তার পিছনে একটি খুব শক্তিশালী শক্তি থাকতে পারে। পুলিশ বলে, যেহেতু যথেষ্ট প্রমাণ নেই, আমরা কেবল এটুকুই বলতে পারি যে তিনি নিজেকে রক্ষার ক্ষেত্রে ন্যায্য ছিলেন। তাকে যেতে দাও। সানি খুশি হয়ে বলে, তুমি দেখো, আমি ঠিক বলেছি, তাই না? উফ, বাইরে থাকলে তো আরও ভালো। আমি ফিরে এসে গোসল করব আমার শরীরের দুর্ভাগ্য দূর করার জন্য। মাকুটো সান ইকে দেখে মনের মধ্যে বলে, চেন ঝেঙ্গুও এবং তার ছিলে সান একবার আমি জিয়াংচেন ঠেড়ে চলে গেলে তারা আর কখনো সান ইকে যেতে দেবে না। এর জন্য একটি বড় বিপদ। আমাকে সময় বের করতে হবে ওই দুজনকে মীমাংসা করার জন্য। ইয়েচেন, সবসময় মনে হয় যে তার মধ্যে এক ধরনের অবর্ণনীয় বিপজ্জনক বাতাস আছে। সান ই মাকুটোর দিকে তাকানোর কারণে মাকুটো সানিয়ের কাছে এসে বলে, কি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? সানি একটু শরম পেয়ে বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম তুমি কোথায় থাকো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। মাকুটো বলে, আমি সবেমাত্র জিয়াংস্যাংয়ে এসেছি, থাকার জায়গা পাইনি। আজ রাতে পার্কে ঘুমাতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সান ই বলে, কেমন হয়? ইয়েচেন, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে একটা রুম খালি আছে। মাকুটোকে ইয়েচেনই বলবো। ইয়েচেন মুখ ফুলায়, আর সান ই বলে, যদিও বড় না, তবুও পার্কে ঘুমানোর চেয়েও ভালো। ইয়েচেন সান ই এর চারপাশে ঘুরে আর মজা করে বলে, তুমি আমার খারাপ কাজ করতে ভয় পাও না? কারণ আমি আজ সুন্দরীকে বাঁচিয়েছি, তুমি তার বিনিময়ে তোমার শরীর দিতে চাও? সান ই রাগ করে বলে, শুধু জিজ্ঞেস করেছিলাম তুমি এখানে থাকছো কিনা। ইয়েচেন বলে, হ্যাঁ, অবশ্যই থাকব। পাশের গাড়িতে সেই মহিলা পুলিশ অফিসার ইয়েচেনকে দেখে বলে, মুছে ফেলা অংশটি এক পাশে রেখে। চেন পরিবারের দেহরক্ষীরা সকলেই অবসরপ্রাপ্ত বিশেষ বাহিনী। এই লোকটার সামনে বাচ্চার মতো মার খাওয়া যায় না। আমার একা এটা সামলানো কঠিন। আমাদের সাহায্যের জন্য কাউকে খুঁজে বের করতে হবে।
এইটা বলে তার মোবাইল বের করে কল করে বলে, ভাই তুমি কি কোনো মিশনে আছো? দুঃখিত, আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। আমি যে ভিডিওটি তোমাকে পাঠিয়েছি তা দেখো, এর মধ্যে থাকা মানুষটিকে বিশ্লেষণ করতে আমাকে সাহায্য করো। এইটা হলো চ্যাপ্টার 6। এই জায়গার নাম সাইবেরিয়া পর্বতমালা। সেই পুলিশ অফিসারের ভাইকে দেখানো হয় এক হাতে ব্যায়াম করছে, আরেক হাতে মোবাইলে কথা বলছে। শেষ করার পর বলে, এই ছোট বোনটা সত্যি অস্থির। তার পারিবারিক ব্যবসা নিয়ে কেন সে এত ছোট জায়গায় পুলিশ হয়ে গেল? এবং আমি সব সময় অপরাধ সমাধানে সাহায্য করছি। আমি অন্তত ড্র্যাগন স্পিরিট কমান্ডো ইউনিটের ক্যাপ্টেন, পুলিশ অফিসার নই। পুলিশের ভাই তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে ল্যাপটপ কাছে নিয়ে আসে আর বলে, চলো দেখি সে কি পাঠিয়েছে। এখানে ল্যাপটপ অ্যাপেল কোম্পানির। এইটা কি আসল পৃথিবী? আমি তো ভেবেছিলাম এটা অন্য কোনো দুনিয়ার গল্প হতে পারে। কমান্ডো ভিডিও দেখে বলে, এই দেহরক্ষীদের দলটি বিশেষ বাহিনীর প্রাক্তন সদস্য হওয়া উচিত। তারা কিভাবে একটি শিশুকে ধমক দেয়, কি লজ্জার। এর পরের দৃশ্যে ইয়েচেন সব গার্ডদের এক ঘুষিতেই আকাশে উড়িয়ে দিয়েছে সাইতামার মতো। কমান্ডো হেরান হয়ে বলে, একজন প্রাচীন মার্শাল আর্টিস্ট? না, সে কোনো সাধারণ প্রাচীন মার্শাল আর্টিস্ট নয়। কমান্ডো ভিডিও দেখে সিস্টারকে বলে, বোন ভিডিওতে থাকা যুবকটির সমস্ত তথ্য আমার এখনই চাই। এদিকে সান ই আর ইয়েচেন জিয়াংসেং মেট্রোপলিটন অ্যাপার্টমেন্টে আসে। সান ই গোসল করে এসে ইয়েচেনকে বলে, ইয়েচেন আমার কাজ শেষ, তুমি যাও গোসল করো, বাথরুমটা ভেতরে। ইয়েচেন বাথরুমে চলে যায় গোসল করতে এবং একদম খালি গায়ে গোসল করে। ইয়েচেন মনের মধ্যে বলে, 5 বছর আগে গুরু আমাকে রক্ষা করেছিলেন। আমি ভেবেছিলাম এটি একটি আশীর্বাদ, কিন্তু আমার অবাক করার বিষয় হলো এটি ছিল একটি দুঃস্বপ্নের শুরু মাত্র। প্রথম দিন কোনো ব্যাখ্যা না দিয়ে বৃদ্ধ লোকটি আমাকে খাঁচায় ফেলে রেখে গেল। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত একটি বাঘের সাথে লড়াই করেছি, শেষ পর্যন্ত আমি বেঁচে গেলাম। এরপর বৃদ্ধ লোকটি আমাকে প্রশিক্ষণের জন্য বিভিন্ন ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেত। প্রতিবারই আমি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছি, তবে প্রতিবারই আমি শেষ পর্যন্ত টিকেছিলাম। এখন পর্যন্ত যা আমাকে বাঁচিয়ে রেখেছে তা হলো অসীম রাগ আর ঘৃণা ছাড়া আর কিছুই নয়। আমি সেই সময় ইউনহু ভিলার সমাবেশে অংশগ্রহণকারী সকলকে খুঁজে বের করব। তাদের সবাইকে এর দাম দিতে হবে। বাইরে সান ই রান্না করার জন্য কাটাকাটি করছে। সান ই বলে, ও আমার কাছে ইয়েচেনের বদলানোর জন্য কোনো পোশাক নেই, প্রথমে তাকে নিয়ে যাই। এরপর হেরান হয়ে সান ই বলে, অপেক্ষা করো, পোশাক বদলায়। ও না, আমি যে আন্ডারওয়্যার বদলেছিলাম সেটা লুকাতে ভুলে গেছি। অনেক শরম পেয়ে বলে, তাকে এগুলো দেখতে দেওয়া উচিত নয়। ইয়েচেনের বাথরুমের কাছে এসে বলে, তুমি বাইরে আসতে পারো না, আমি কিছু একটা নিচ্ছি। ইয়েচেন হঠাৎ বাইরে আসে। সান ই আসতে দেখে একটু চমকে যায়, আর ইয়েচেন বলে, ভিতরে এসে নিয়ে নাও। এখানে ইয়েচেন শুধু গামছা পরেছিল আর সেটাও পড়ে যায়। সানি ইয়েচেনের অস্ত্রটা দেখে ফেলে। বাথরুমে এত ধোঁয়া কিভাবে হলো? গোসল করছিল নাকি রান্না করছিল? এত ধোঁয়ার কারণে ইয়েচেনের অস্ত্রটা ঢেকে গেছে। সান ই শরমে ভয় পেয়ে তাড়াহুড়ো করে বলে, আমি বাইরে যাচ্ছি, দুঃখিত, আমি তোমার সুবিধা নিতে চাইনি। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কোল বালিশ টাইট করে ধরে আর বলে, আমি কিছুই দেখিনি, আমি কিছুই দেখতে পাইনি। এইভাবে শরম পেয়ে সব বলছে। আর দরজার বাইরে ইয়েচেন বলে, মনে হচ্ছে আজ রাতে সে আর বের হবে না। ইয়েচেনের শরীর থেকে বেগুনি রঙের আভা বের হতে থাকে, আর ইয়েচেন রাগ করে বলে, আমারও কিছু জিনিসের যত্ন নিতে হবে, আমাকে মূল থেকে মন্দ দূর করতে হবে। চ্যাপ্টার 7। এখন রাতের সময় চেন ফেং আর ঝেঙ্গুওকে দেখানো হয়। ঝেঙ্গুও মার খেয়ে অনেক রাগ হচ্ছিল, আর চেন ফেং বলে, বাবা কাঁপতে থামো, তুমি আমার মাথা ঘুরিয়ে দিচ্ছ। ঝেঙ্গুও তার ছেলেকে অনেক জোরে থাপ্পড় মেরে বলে, যদি তুমি সেখানে না থাকতে কুকুরের বাচ্চা, তাহলে উলো মিং লাও গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে যেত না। এখন সেই বৃদ্ধ লোকটি আর নেই, চেন পরিবার বিপদে। চেন ফেং বলে, বাবা দাদু এখনও আছেন তাই না? আর কে কিছু করার সাহস করে? ঝেঙ্গুও ভয় পেয়ে বলে, না, আমি এখনও আতঙ্কিত বোধ করছি। আমি সেই ছেলেটাকে যতক্ষণ শেষ না করব আমি নিরাপদ বোধ করি না। আগামীকাল আমরা ওই পাহাড়ে যাব এবং বৃদ্ধের কাছে সাহায্য চাইব। আর চেনফেং হাত উঁচু করে খুশি হয়ে বলে, হ্যাঁ, যদি তুমি এটা করো তাহলে ছেলেটা পাবে। চেনফেং মনের মধ্যে ভেবে বলে, আমি তার হাত পা ভেঙে দেব, আমি তার সামনেই সান ইকে নির্যাতন করব। ইয়েচেন এখানে এসে বলে, স্যান, তুমি কি তাকে স্পর্শ করার সাহস করো? আর এইটা দেখে ঝেঙ্গুও আর চেনফেংয়ের অনেক বড় ঝাঁকুনি লাগে। ইয়েচেন বসে বলে, আমাদের এই বিষয়ে কথা বলা দরকার। চেনফেং ভয় বলে, তুমি কি আমাদের হত্যা করতে চাও? ঝেঙ্গুও বলে, চেন, তুমি চিন্তা করো না, সে সাহস করবে না। ইয়েচেন বলে, ও ও সত্যি? চেনফেং ভয়ে বলে, হ্যাঁ, আর ভয়ে কাঁপতে থাকে ইয়েচেনের ভয়ঙ্কর আভা দেখে। ইয়েচেন বলে, আমি কাউকে হত্যা করার সাহস করব না তাই? তাহলে তুমি কি এখনো সেই রকম অনুভব করো? ঝেঙ্গো ভয় বলে, চেন, না, আমাদের কোনো রাগ নেই। আর ইয়েচেন হেসে ভয়ঙ্কর রূপ নিয়ে বলে, কোনো রাগ নেই? ভালো, কোনো অন্যায় কাজ নেই, কোনো রাগ নেই। আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে দিন। চেন, ঝেঙ্গুও,
তোমার কি মনে আছে 5 বছর আগে ইউনহু ভিলায় ভোজসভার কথা, মৃত তোমার পরিবারের দম্পতি? ঝেঙ্গো মনে করে বলে, তুমি কি তোমার পরিবারের আবর্জনা, সেই ইয়েচেন যে নদীতে পড়ে গিয়েছিল? ইয়েচেন ঝেঙ্গোর হাত ধরে বেগুনি রঙের আলোবেন করে আর ঝেঙ্গো ভয় বলে, অসম্ভব, তুমি অসম্ভব। ইয়েচেন বলে, তুমি মারা যাওয়ার আগে আমি তোমাকে আরেকটি গোপন কথা বলবো। আসলে আমি সেই প্রাচীন মার্শাল আর্টিস্ট নই যাকে তুমি মনে করছো, বরং আমি কাল্টিভেটর। তোমার চোখে প্রাচীন মার্শাল আর্ট আকাশ হতে পারে, কিন্তু আমার মতো অনুশীলনকারীদের চোখে, এমনকি যদি তোমার পিছনে একজন মার্শাল আর্ট মাস্টার দাঁড়িয়েও থাকে, এমনকি একটি দল থাকলেও, আমি ইয়েচেন একটা তরবারি দিয়ে কেটে ফেলতে পারি। এইটা বলার পর ইয়েচেন ঝেঙ্গুয়োর মাথা মাটিতে চাপ দিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর দেখা যায় 2 জন নিচে পড়ে আছে, মানে মরে গেছে। এরপর একটা পাহাড়ের দৃশ্য দেখানো হয়। সেই পাহাড়ে এক বৃদ্ধ লোককে দেখানো হয়। মনে হয় সে ঝেঙ্গুয়ের বাবা হতে পারে। সে এখানে বসে কাল্টিভেট করছিল। হঠাৎ তার মুখ দিয়ে রক্ত বের হয় আর মনের মধ্যে বলে, কি হচ্ছে? আমার ছেলে না, নাতি, ওরা মারা গেছে। কে আমার জিয়াংচ্যাং বংশকে হত্যা করার সাহস করেছিল? 10 বছরের জন্য আমার ভিত্তি ধ্বংস করে দিয়েছে। রাগে চিৎকার করে বলে, আমি চেন ইয়ানলি স্বর্গের কাছে শপথ করছি যে আমি নিজেই তোমাকে খুঁজে বের করব, তোমাকে মেরে ফেলব, আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলব। এখন সকাল হয়ে যায় আর ইয়েচেন বসে প্র্যাকটিস করছে। কাল্টিভেট করার সময় তার শরীর বাতাসে ভাসছিল। ইয়েচেনের চোখ খুলে যায়। ইয়েচেন বলে, চীনের আধ্যাত্মিক শক্তি খুব কম, এটি সেই জায়গার সাথে কোনোভাবেই মেলে না। এখন আরও কাল্টিভেট করতে হলে আমাকে কিছু বুড়ি বানাতে হবে। ইয়েচেন মনের মধ্যে বলে, মা এবং বাবার মৃত্যুবার্ষিকী 1 সপ্তাহের মধ্যেই, চলো তাহলে তাদের দেখতে তিয়ানডান পাহাড়ে যাই। ইয়েচেন একটা পাথর হাতে নিয়ে বলে, এই কালো পাথরটি আমার 11তম জন্মদিনে আমার বাবা আমাকে দিয়েছিলেন, বলেছিলেন যেটি আমাদের পরিবারের উত্তরাধিকার, কিন্তু এটি এখনও সাড়া দিচ্ছে না। এটি কেবল একটি সাধারণ পাথর। পাথরের গায়ে কিছু লেখা ভেসে উঠছে। আর এইটা দেখে ইয়েচেন বলে, হ্যাঁ, মনে হচ্ছে পাথরের ওপর কিছু শব্দ আছে, রক্ত ঝরছে। আর ইয়েচেন একটা ছোট রক্তের ফোঁটা পাথরে রাখে। আমি দেখতে পাচ্ছি না, তুমি কি রক্তের ফোঁটা দিয়ে মালিককে শনাক্ত করতে চাও? হঠাৎ পাথরে কিছু রিয়াকশন হয়। ইয়েচেনের মাথা ঘুরে যায়। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। 8 ইয়েচেনের মাথা ঘোরার পর একটা শ্মশানের মতো জায়গায় তার জ্ঞান ফেরে। ইয়েচেন কবরের মাঝখানে শুয়ে আছে, চারপাশে শুধু তরোয়াল। জ্ঞান ফেরার পর উঠেন মাথায় হাত দিয়ে বলে, আহ, মাথা ব্যথা। ইয়েচেন সামনে তাকিয়ে বলে, কালো কুমাশা। তার চোখ বড় হয়ে যায় আর সামনে তাকিয়ে অবাক হয়ে বলে, এই জায়গাটা কি? সামনে এক মনস্টারের বড় হাত দেখা যায়। মনস্টার ইয়েচেনকে দেখে বলে, যদি মরতে না চাও এখান থেকে চলে যাও। এই কথা শোনার পর ইয়েচেন আবার বাইরের দুনিয়াতে চলে আসে। সে বিছানায় শুয়েছিল, হঠাৎ উঠে যায় আর হাঁপাতে থাকে। এরপর পাথর দেখে বলে, বৃদ্ধ লোকটি বলল, এটা কি প্রাচীন ধন? কণ্ঠস্বরটি শুনে মনে হয়, যতক্ষণ আমি শক্তির একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাই, ততক্ষণ আমি সমাধি ফলকের মধ্যে একটি মহান শক্তির আবেশ জাগাতে পারি। পুনর্জন্মের কবরস্থানে 100টি সমাধি ফলক আছে, তাহলে 100টি মহান শক্তি আছে। সান ই দরজায় নক করে বলে, ইয়েচেন, তুমি কি উঠে গেছো? খাবার তৈরি, না খেলে ঠান্ডা হয়ে যাবে। ইয়েচেন বলে, ওহ, আমি আসছি। এরপর মনের মধ্যে বলে, পুনর্জন্মের কবরস্থান। সান ই আর ইয়েচেন খাবারের টেবিলে বসে খায়। সেখানে কিছু সাধারণ খাবার ছিল। ইয়েচেন বলে, সানি, কে বলে তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করো? আমি কি তোমাকে আমার শরীর দিতে, তোমার জন্য রান্না করতে আর শীতকালে তোমার বিছানা গরম করতে চাই? সানি মজা করে বলে, বিছানা গরম করো? তুমি কি আমার সুবিধে নিতে চাও? শীতকালে ঘরের মেঝে গরম করার দরকার নেই, কিন্তু যদি তুমি সত্যি এখানে থাকতে চাও তাহলে এটা অসম্ভব নয়। প্রথমত ভাড়া মাসিকভাবে দিতে হবে, দ্বিতীয়ত নিজের কাজ নিজে করতে হবে। ইয়েচেন ঘাবড়ে গিয়ে বলে, ভাড়া? আমার কাছে এখন টাকা নেই। সানি মনে মনে ভাবে, টাকা নেই? এই লোকটা কি আমাকে তার দেখাশোনা করতে বাধ্য করছে? ইয়েচেন একটা টিস্যু পেপারে কিছু লেখা শুরু করে। স্কিন কেয়ারের একটা রেসিপি লিখে সানিকে দেয়। ইয়েচেন বলে, ত্বকের যত্নের পণ্যের রেসিপি এখানে দেওয়া হলো। এটা শুধু একটা নিম্নমানের পণ্য, কিন্তু এটা পাবলিক কোম্পানিকে খাওয়ানোর জন্য যথেষ্ট, তাই ভাড়া মেটাতে কোনো সমস্যা নেই। সানি অবাক হয়ে বলে, কি এই জিনিসটা? তুমি কি একটা পাবলিক কোম্পানিকে খাওয়াতে পারো? পাবলিক কোম্পানি সম্পর্কে তোমার কি কোনো ভুল ধারণা আছে? ইয়েচেন বলে, না, তোমার গ্রুপ কি একটা বিউটি কোম্পানি নয়? এই রেসিপিটা কারিগরি বিভাগকে দেখাও, তারা এর মূল্য জানবে। এর দাম অন্তত 1 কোটি হতে পারে। হঠাৎ সান ইর ফোনে মিসেস জিয়া ফোন করে, যার সাথে ইয়েচেন প্রথমে দেখা করতে এসেছিল। ইয়েচেন মনে মনে বলে, জিয়া রুকসু। আর সান ই ফোনে শোনে, বলে, কি মিটিং?
ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যান ইয়েচেনকে বলে যায়, আমি তাড়াহুড়ো করছি, তোমার বড়াই শুনতে পাচ্ছি না, তুমি যাও একটা ভালো চাকরি খোঁজো। ইয়েচেন মনে মনে বলে, আচ্ছা, আমি শুনেছি যে চীনা চিকিৎসা এখন আর প্রচলিত নেই, আমার মনে হয় না এটা সত্যি। ইয়েচেন বাইরে মার্কেটে আসে, সেখানে একটা ছোট দোকান বসায় আর জোরে চিৎকার করে বলে, ওষুধ বিক্রি, সাদাহাড়, ঝুলন্ত নিঃশ্বাস, একটি বড় চুক্তির উদ্বোধন, 20% ছাড়, সব রোগের চিকিৎসা, পরামর্শ ফি 10,000 টাকা থেকে শুরু, টাকা নেই, চিকিৎসা হবে না। ইয়েচেন একটা ছোট চশমা পরে এগুলোও বিক্রি করে। বাইরে মানুষজন বলাবলি শুরু করে, 1,00,000 টাকা? এটা কোন মানসিক হাসপাতাল? পাগল! এখন কি সব দুষ্কৃতীরা প্রকাশ্যে লোক ডাকাতি করছে? পুলিশকে ডাকো। ইয়েচেন মনে মনে বলে, পুলিশকে ডাকতে চাইলে আমার স্টলটা অন্য জায়গায় সরিয়ে নেওয়াই ভালো। এই সময় কে যেন চিৎকার করে বলে, পথ ছাড়ো, দয়া করে সবাই পথ ছাড়ো। সেখানে একটা সুন্দর দেখতে মেয়ে এসে বলে, তুমি ওখানে, দয়া করে আমার সাথে এসো। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।